বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির প্রকৃত সম্ভাবনা নিয়ে আমাদের ওয়াইপিএফ এর আজকের পডকাস্টে সবাইকে স্বাগত। আমি আকিব মোহাম্মদ শাতিল। আমি কাজ করতেছি ওয়াইপিএফ এর জ্বালানি এবং অবকাঠামো বিষয়ক ওয়াইপিএফ এনার্জি ইনফ্রাস্ট্রাকচার পলিসি নেটওয়ার্কে। আমাদের বাংলাদেশে আমাদের জ্বালানি এবং অবকাঠামো এটা আমাদের প্রত্যেক দিনের জীবনে কতটা আসলে গুরুত্বপূর্ণ এটা আমরা সবচেয়ে ভালো বুঝি যখন আমাদের বাসায় বিদ্যুৎ চলে যায় বা আমরা রাস্তায় যানজটে আটকে পড়ি। আম, তাই স্বাভাবিকভাবে আমাদের অনেকের মধ্যে হয়তো এই বিষয়টা নিয়ে একটা আগ্রহ কাজ করে। এই এই খাতগুলো কিভাবে কাজ করে, এই খাতে পলিসি বা নীতি বিষয়ক যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেগুলো কিভাবে কাজ করে। এবং পত্রিকার পাতায় আমরা যখন দেখি যে আমাদের বিদ্যুতের দাম বাড়ছে বা গ্যাসের দাম বাড়ছে বা গ্যাস পাওয়া যাচ্ছে না কোনো এলাকায়, তখন হয়তো আমাদের চোখ ওখানে চলে যায়। তো এই আগ্রহ নিয়ে আমাদের আসলে পডকাস্ট, এবং আমি এনার্জি ইনফ্রাস্ট্রাকচারের কোলিড হিসাবে আজকে এই পডকাস্টটাতে উপস্থাপনা করব। আমাদের সাথে যিনি আছেন তিনি আমাদের ওয়াইপিএফ এর ফেলো ডক্টর মোহাম্মদ তালুত। ভাইয়া নবায়নযোগ্য জ্বালানি নিয়ে ভাইয়ার অনেক কাজ আছে, তবে ভাইয়ার পড়াশোনা হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট থেকে, এবং সেখানে পড়াশোনা করার পরে উনি পরবর্তীতে সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে এনার্জি পলিসি নিয়ে থেকে এমএসসি করেছেন, এবং এরপরে সাউথহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় যেটা যুক্তরাজ্যে অবস্থিত সেখান থেকে পিএইচডিও করেছেন। এবং ইন্টারেস্টিংলি মানে ভাইয়ার সাথে আমার বিশ্ববিদ্যালয় মিলে আমি নিজেও সাসেক্স থেকে পড়াশোনা করেছি। তো আমার বিশ্ববিদ্যালয়েরও বড় ভাই তালুত ভাই, আপনাকে অনেক স্বাগতম আজকে আমাদের প্রোগ্রামে। ধন্যবাদ শাবিল। সো ভাইয়া, আমি যদি একদম প্রথম প্রশ্নটা করি, খুব বেসিক প্রশ্ন, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে এই যে আমরা নবায়নযোগ্য জ্বালানি নিয়ে অনেক কথা শুনতেছি, স্পেশালি হচ্ছে যে আজকে এই এনার্জি ক্রাইসিসটা যেটা গত বছর একটু শুরু হলো, যে আমাদের জুন জুলাই মাসের দিকে আমরা দেখলাম যে বিদ্যুৎ চলে যাচ্ছিল, তখন থেকে আমরা একটু জোরে সোরে শুনছি যে আমাদের আসলে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করা উচিত। এবং আমাদের সরকারের পক্ষ থেকেও সোলার প্যানেল বসানো হচ্ছে, উইন্ড টারবাইন নিয়ে কথা হচ্ছে, একটা ড্যানিশ ফার্ম আমরা জানি কিছু প্রস্তাবও দিয়েছে। এছাড়া আমাদের প্রায় 70 বছর পুরানো একটা পানি বিদ্যুৎ কেন্দ্র আছে কাপ্তাইতে। তো আমরা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি যে এই মানে আমাদের নবায়নযোগ্য জ্বালানি নিয়ে অনেক কাজ হচ্ছে বাংলাদেশে, এবং বাংলাদেশ সরকারও তারা বলতেছে যে তারা একটা পর্যায়ে আস্তে আস্তে এই ট্রানজিশনটার দিকে এগিয়ে যেতে চায়। এবং আমাদের যে মুজিব ক্লাইমেট অ্যাকশন প্ল্যান, ওইখানে বলা আছে যে প্রায় 40% বিদ্যুৎ আমরা আস্তে আস্তে এই রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদন করতে চাই। তো আমি একটু আপনার কাছে যদি প্রথমে জিজ্ঞেস করতে চাই যে এই রিনিউয়েবল এনার্জি জিনিসটা আসলে কি, এইটা যদি একটু আমাদের আমাদের শ্রোতাদের জন্য একটু ব্যাখ্যা করতেন যে কোনটা রিনিউয়েবল এনার্জি, কোনটা রিনিউয়েবল এনার্জি না, কেন রিনিউয়েবল এনার্জি, কেন রিনিউয়েবল এনার্জি না। ধন্যবাদ শাবিল। এই নবায়নযোগ্য জ্বালানি বা রিনিউয়েবল এনার্জি, এইটার যে কনসেপ্টটা, সেই কনসেপ্ট গুলো বা যে সংজ্ঞাগুলো আমরা সব জায়গাতে পাই, বইপত্র, ইন্টারনেট, যেখানে কেন, সেই সংজ্ঞাগুলো কিন্তু আসলে একটু অ্যাম্বিগুয়াস এবং যেটাকে বলা যায় একটু দ্বিধান্বিত সংজ্ঞা। আমি সংক্ষেপে বলি কি কারণে। কারণ রিনিউয়েবল মানে যেটা বোঝানো হয় যে যেটার কোনো শেষ নাই, বারবার করে নবায়ন করা যাবে, একবারে নতুনের মতো আচরণ করবে সেটার এনার্জি সোর্সটা। ঠিক আছে, যেমন সৌরশক্তি। সৌরশক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের আলো থাকছে এবং সেই সূর্যের আলোতে শক্তি আছে, সেই শক্তিকে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করি। ঠিক আছে, তো বিদ্যুৎ শক্তি না, তাপ শক্তি তো রূপান্তর করে ব্যবহার করা যেতে পারে। এবং আমরা জানছি যে এটার কোনো শেষ নাই। কি কারণে বলছি যে সূর্যে যে পরিমাণে জ্বালানি আছে, বিপুল পরিমাণে হাইড্রোজেন, হিলিয়াম, তো এগুলো আসলে কোটি কোটি বছর লাগবে এখন শেষ হতে। এ কারণে আমরা বলছি যে এটার কোনো শেষ নেই। কিন্তু দেখো, এটার কিন্তু একটা শেষ আছে। খেয়াল করে দেখো, সূর্যের জ্বালানি একসময় শেষ হয়ে যাবে, নক্ষত্রের মৃত্যু হবে। তো যেহেতু প্র্যাকটিক্যাল লাইফ, মানুষের জীবন খুব ছোট, 100-150 বছর সর্বোচ্চ হতে পারে আর কি ধারণা করা হয়। এই কারণে যেহেতু 100 বছরের লাইফ স্প্যান কোটি কোটি বছরের তুলনায় নগণ্য, সেহেতু আমরা আসলে চিন্তা করি যে এটা এন্ডলেস, লিমিটলেস। এই জন্য বারবার করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জ্বালানিটা আমরা পাচ্ছি, সৌরশক্তি, এবং পরের দিন আবার পাচ্ছি, তারপরের দিন আবার পাচ্ছি, এভাবে পেতেই থাকবো, এটার কোনো শেষ নেই। এজন্য আমরা এটা নবায়নযোগ্য বলছি।
তেমনি যে উইন্ড এনার্জি, অন্যান্য যে নবায়নযোগ্য শক্তির উৎসগুলো, সেগুলো যেমন উইন্ড, বাতাস চিরকাল বইতেই থাকবে, আমরা এরকম ভাবে ধরে নিচ্ছি বা এরকম বোঝাই যায় আমরা প্র্যাকটিক্যাল লাইফ থেকে বা আমাদের যে দৈনন্দিন জীবনের নিজস্ব এক্সপেরিয়েন্স, সেটা থেকে কিন্তু আমাদের ভেতরে ধারণাটা চলে আসে যে হ্যাঁ, বাতাস আসলেই বইবে। সিজনালিটি আছে যদিও, কখনো বাতাস পড়ে যায়, কখনো দ্রুত বয়, কখনো আস্তে আস্তে বয়, কিন্তু বাতাস বইবেই, এরকম একটা ধারণা আসে। তা এরকম টাইডাল এনার্জি আছে, আবার ভূপৃষ্ঠের নিচে আছে যে লাভা, ম্যাগমা গঠিত যে পদার্থগুলো, সেগুলো বিপুল পরিমাণে তাপ সঞ্চয় করে রেখেছে। এটার কোনো এত পরিমাণ তাপ যে হাজার হাজার কেন লাখো লাখো বছর ধরে মানুষ যদি সে তাপ থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে, তাহলে সেটা শেষ হবে না। এই জন্য সেটাকেও নবায়নযোগ্য বলছে। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা শক্তিরই কিন্তু শেষ আছে। যেহেতু ওই প্র্যাকটিক্যালি চিন্তা করে আমাদের লাইফ স্প্যানটা ছোট কম্পেয়ার করে, আমরা এটাকে আসলে ধরে নিচ্ছি নবায়নযোগ্য। এরকম সোর্স গুলোকে নবায়নযোগ্য জ্বালানি বলা হয়। বাংলাদেশের জন্য সৌরশক্তি, বায়ু শক্তি, এই ধরনের সোর্স গুলোই প্রমিনেন্ট এবং সবচেয়ে বেশি ফিজিবল বলা যায়, যেগুলোতে বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশ লাভবান হতে পারে। জলবিদ্যুৎ আছে, জলবিদ্যুৎ নিয়ে কিছু কমপ্লিকেশন আছে আমাদের, যেটাকে বলা হয় জিও পলিটিক্যাল কমপ্লিকেশন। এটার কিছু এক্সাম্পল ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। কাপ্তাই হ্রদ বানিয়ে আমাদের যে পানিটার একটা রিজার্ভার তৈরি করে সেইটা থেকে যে আমরা বিদ্যুৎ শক্তিটা উৎপাদন করতাম, সেটা করতে গিয়ে আসলে আমাদের বিপুল পরিমাণে কমপ্লিকেশন দেখা দিয়েছিল ওই এলাকার জনগণের সাথে। যারা পাহাড়ি অধিবাসী ছিলেন, তাদের অনেকের বাস্তু আসলে পানিতে ডুবে গিয়েছিল, অনেক কমপ্লিকেশন ছিল। এই জন্য পরবর্তীতে আসলে জলবিদ্যুৎ নিয়ে চিন্তা ভাবনা করার আগে আমরা অনেকবার একটু অ্যানালাইসিস করে দেখেছি যে এটা আমাদের জন্য ফিজিবল না। আর নদীতে যে স্রোত বা কারেন্টটা আছে, সেটা বাংলাদেশে একটা প্লেন ল্যান্ড হওয়ার ফলে হেড বেশি, এই জন্য ওই কারেন্টে আসলে বিদ্যুৎ উৎপাদন খুব একটা ফিজিবল মনে হয়নি এখন পর্যন্ত। এই জন্য জলবিদ্যুৎটা হয়তো বা আমাদের জন্য স্ট্যাগন্যান্ট হয়ে গেছে। ওই 250 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় কাপ্তায়ে, এর চেয়ে বেশি করা সম্ভব হবে কিনা তবে সন্দেহ আছে। ভাই একটা ইন্টারেস্টিং পার্ট, মানে আমার এখানে যেটা হলো যে আমি যখন এটা নিয়ে পড়াশোনা শুরু করলাম, তো আমার আগে একটা ধারণা ছিল যে নিউক্লিয়ার এনার্জি যেটা, এটাও মনে হয় নবায়নযোগ্য। এটা আমি পরে জানতে পারি যে এটা আসলে মানে এটাকে নবায়নযোগ্য কাতারে ফেলা হয় না। তো এইটাকে আপনি একটু ব্যাখ্যা করবেন যে মানে আপনি যেগুলোকে বললেন নবায়নযোগ্য, সেটা কেন নবায়নযোগ্য আর এটা কেন নবায়নযোগ্য এখানে না? একটা বড় ধরনের ব্যাপার হচ্ছে নিউক্লিয়ার যে ফিউয়েলটা, ঠিক আছে, ইউরেনিয়াম, ইউরেনিয়ামটা কিন্তু পিচ ব্লেন্ড থেকে আমাদেরকে নিষ্কাশন করে বের করে নিয়ে আসতে হচ্ছে। পৃথিবীর কিছু কিছু জায়গায় এটা আছে, সবখানে নেই। এবং এইটা আসলে মোটেও সহজ সাধ্য কোনো বিষয় না। পিচ ব্লেন্ড থেকে ইউরেনিয়াম বের করে নিয়ে এসে সেটাকে সমৃদ্ধকরণ করে এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরে, যেটাকে বলা যায় তোমার এই নিউক্লিয়ার যে ফিশন, সেইটার উপযুক্ত করতে হয়। ফিশনের উপযুক্ত করতে হয়। এখন এই প্রক্রিয়াটা তো সোজা না, এবং এটা তোমাকে ঠিক যেভাবে তেল নিয়ে আসতে হচ্ছে বাংলাদেশে এই মিডল ইস্ট থেকে, অনেকটা সেই প্রক্রিয়াতেই নিউক্লিয়ার জ্বালানিটা আর এক জায়গা থেকে নিয়ে আসতে হবে। এবং এই জ্বালানিটার তো আসলে শেষ আছে। ভূপৃষ্ঠের কিছু কিছু জায়গাতে এই আমাদের যে আর্থ ক্রাস্ট আছে, সেটার সাথে পিচ ব্লেন্ডটা থাকে, ইউরেনিয়ামের যে ওর বা আকরিক, এটা সব জায়গায় নেই, এবং সেটারও নিশ্চয়ই লিমিট আছে। এবং শুধু তাই না, এইটার ইউরেনিয়ামটার যে আকরিক গুলো, এটা এক এক জায়গায় এক এক রকম কনসেন্ট্রেশনে আছে। কোথাও বেশি আছে, কোথাও কম আছে। যেখানে কম আছে সেখান থেকে ওইটা আসলে নিষ্কাশন করা ফিজিবল না। মানে দেখা যাচ্ছে কোটি কোটি মেট্রিক টন এই আর্থ ক্রাস্ট করে ফিল্টারিং করে আমাদের সামান্য কিছু পিচ ব্লেন্ড পাওয়া গেল। অনেকে বলে যে পার্বত্য চট্টগ্রামের মাটিতেও বা পাহাড়ি যে সয়েল আছে, সেটাতে ইউরেনিয়াম আছে, কিন্তু ওটা তো আসলে সমৃদ্ধ, ওটা যে কনসেন্ট্রেশন সেটা তো না। ওই কারণে আসলে এগুলোকে নবায়নযোগ্য বলা যায় না। এক হচ্ছে নবায়নযোগ্য, যেটা বলে দিলাম যে এটা মোটামুটি সহজ প্রাপ্য। যে জায়গার নবায়নযোগ্য জ্বালানি লোকালাইজড বা কন্টেক্সচুয়ালাইজড, সেইখানে সহজ প্রাপ্য হতে হবে। অন্তত হ্যাঁ, আমি বলছি না যে খুব হাইলি কনসেন্ট্রেটেড
ভাবে থাকবে। যেমন বাংলাদেশে বায়ু বায়ু আছে, কিন্তু এটা ইউরোপের বাতাসের মতো না, এত বেশি জোরে বয় না, কিন্তু আছে এবং এটা থাকবেই। আর 100 বছর পরেও এখান দিয়ে বায়ু বয়ে যাবে। কিন্তু ইউরেনিয়ামের ক্ষেত্রে তা না। ধরা যাক একটা রাষ্ট্র ইউরেনিয়াম পাওয়া গেল কঙ্গে। এখন কঙ্গে ইউরেনিয়ামটা যদি মানুষ নিষ্কাশন করতেই থাকে আর্থ ক্রাস্ট থেকে, একসময় তো শেষ হয়ে যাবে। সুতরাং এটাকে নবায়নযোগ্য জ্বালানির কাতারে ফেলা যায়। কিন্তু একটা বিশেষ পার্সপেক্টিভে এটাকে ফেলা যেতে পারে। সেটা হচ্ছে যদি কোনো বড় ধরনের ইউরেনিয়ামের খনি পাওয়া যায়, যেমন রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র, এখানে কোথায় যে কি আছে এবং ধারণা করা হয় যে এখানে আসলে ইউরেনিয়ামের বিপুল পরিমাণে ডিপোজিট আছে সব মিলিয়ে। এখন সেগুলো যদি আমরা আসলে কনসিডার করে দেখি যে এই রাশিয়ায় যে পরিমাণ ইউরেনিয়াম আছে, সেটা মানব জাতির জন্য, সমগ্র মানব জাতির জন্য বিদ্যুৎ উৎপাদন করেও সেটা থেকে আর কি এটা করতে লাগবে ধরা হলো যে 5 লাখ বছর লাগবে শেষ হতে। এরকম যদি কোনো ইনফরমেশন বেরিয়ে আসে রিসার্চের মাধ্যমে, তখন কিন্তু আমার সেটাকে নবায়নযোগ্য জ্বালানি হিসেবে বিবেচনায় চলে আসতে পারে। কারণ 5 লাখ বছর আসলে অনেক পরের ব্যাপার, এতদিন পর্যন্ত মানব জাতির অস্তিত্ব থাকে কিনা তাতেই তো সন্দেহ আছে। তো এই জন্য ইউরেনিয়ামকে আসলে বলা যাচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট বললেন, বাট আপনার কথায় একটা ইন্টারেস্টিং পার্ট আবার উঠে আসলো, সেটা হচ্ছে এই যে আপনি বললেন যে বায়ু তো বইবে থাকবে বা হচ্ছে আমাদের সূর্যের আলো তো আমরা পাবো এইটা, কিন্তু এইটারও আবার ওই যে আপনি যেটা বলতেছিলেন যে একটা লিমিট আছে, যেমন হচ্ছে ইউরোপের এইখানে যেই মানে বায়ুর যে বেগ, এইটা হয়তো বাংলাদেশে অ্যাভেলেবেল না। আবার আফ্রিকার অনেক দেশে ওইখানে সূর্যের আলোর যে মানে অ্যাভেলেবিলিটিটা, ওইটা কিন্তু বাংলাদেশের জন্য আবার মানে সমান না হয়তো। তো আমি যদি এই জায়গাটা থেকে একটু আপনার কাছে মানে একটা প্রশ্ন করি, কারণ আমি হচ্ছে কিছু লিটারেচারে, আমি যখন আমার মানে ডিসার্টেশন করতেছিলাম তখন কিছু লিটারেচারে পাচ্ছিলাম যে বাংলাদেশের টেকনিক্যাল পোটেনশিয়াল আছে অনেক, যে এই এত মেগাওয়াট সম্ভব, এত মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব, এত মেগাওয়াট বায়ু বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এটা কিছু অর্গানাইজেশন হচ্ছে রিসার্চ করে তারা দাবি করতেছে আর কি। তো আমি একটু আপনাকে যদি এটা জিজ্ঞেস করি যে আমাদের আসলে পোটেনশিয়াল কতটুকু আছে, সত্যি কথা বলতে, এটা যদি একটা ধারণা দিতে পারেন। এইখানে আসলেই যদি টেকনিক্যালি হিসাব করা হয়, বাংলাদেশের যে এরিয়া, ঠিক আছে, 1,45,000 বর্গ কিলোমিটার, এখন বোধহয় আরেকটু বেশি, 46 বা 47, এবং সেই এরিয়ার তো পুরো যে ছোট দেশ, মোটামুটি পুরো অঞ্চলেই সূর্য আলো আপতিত হচ্ছে, এবং এটা তো কর্কট ক্রান্তীয় এলাকা, বেশ ভালো ইন্টেন্সিটিতেই কিন্তু দেখা যাচ্ছে সূর্য মাথার উপরে চলে আসে। তুমি ইউরোপে কয়েকদিন কাটিয়েছো, দেখেছো সূর্য কিন্তু মাথার উপরে থাকে না, সূর্যটা একটু পাশ দিয়ে এভাবে বেঁকে যায়। আমাদেরটা কিন্তু একদম পূর্ব থেকে পশ্চিমে, মাথার একদম খাড়া মধ্য গগনে, ঠিক আছে। তো এইখানে যে জিনিসটা চিন্তা ভাবনা করা যেতে পারে যে সৌরশক্তি এখানে বেশ ভালোই আপতিত হয়। শুধুমাত্র একটা সমস্যা আছে, দিনের দৈর্ঘ্য বেশ ভালো থাকে, কিন্তু এই যে মনসুন, ঠিক আছে, এই বর্ষা মৌসুমে বেশ লম্বা একটা সময় ধরে ঘন ঘন মেঘ চলে আসে আকাশে। এবং আমাদের যে ওই যে কুসাইনের সূত্র আছে, অথবা আমরা তো জানি যে সূর্য আলোকের যে ইন্টেন্সিটি, ঠিক আছে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট এই সৌর বিদ্যুতের জন্য। যত বেশি ইন্টেন্স সূর্য আলোক থাকবে, ফোটনের পরিমাণ বেশি থাকবে, এবং সেই ফোটন যখন এই সোলার প্যানেলের উপরে আপতিত হবে, সেই ফোটন কণিকাটাই তো বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ওর ভিতরে কিছু ইলেকট্রনিক যেটাকে ডিভাইস আছে ভেতরে, চিপ আছে সিলিকন, তো ওগুলো আসলে যেটা করছে সেটা হচ্ছে সৌর শক্তিটাকে নিচ্ছে, বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করছে। এখন দেখো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সূর্যের আলোটা কি পরিমাণ ইন্টেন্সিটি নিয়ে প্যানেলের উপরে আপতিত হচ্ছে। আমরা জানি লম্ব ভাবে পড়লে সবচেয়ে বেশি আপতিত হয় সৌরশক্তি, যেটা বলে সৌর বিদ্যুৎ উৎপাদিত। এখন দুটো জিনিস আছে, সময় খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কতটুকু সময় আমরা ওই সোলার প্যানেলের উপরে এই সৌরশক্তিটাকে পাচ্ছি, ঠিক আছে। ডেজার্ট এরিয়া 14-15 ঘন্টা দিন থাকছে, এবং এত ইন্টেন্স, ঠিক আছে, একবার খাড়া 90 ডিগ্রি, দেখা যাচ্ছে 5-6-7 ঘন্টা পর্যন্ত পাওয়া যাচ্ছে প্রায়। মানে ওখানে আসলে সূর্যের আলো প্যানেলের উপরে যে পড়ছে,
অনেক বেশি ইন্টেন্সিটি নিয়ে পড়ছে, বর্ষা নাই, ওদের মেঘ নাই, সারা বছর ধরে প্লেন্টি অফ সানলাইট। আমরা কিন্তু 4-5 মাস পর্যন্ত এই সানলাইটের অপ্রতুলতায় ভুগি এই মনসুন সিজনে। ঠিক আছে, এই মে জুন থেকে শুরু করে একেবারে সেপ্টেম্বর পর্যন্ত লম্বা সময়। এই লম্বা সময়ে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে স্টোকাস্টিসিটি দেখা যায়, র্যান্ডমনেস। এই বিদ্যুৎ পাচ্ছি 20 মেগাওয়াটের একটা প্ল্যান্ট ধরো, ঠিক আছে, হুট করে দুপুর 12টার সময় এই বর্ষা মৌসুমে মেঘ সরে গেল, পুরো 20 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে এর সাথে সাথে আধ ঘন্টার মধ্যে মেঘ চলে এসছে, ঝুপ করে 5 মেগাওয়াটে নেমে আসে। এটা কিন্তু ডেজার্ট এরিয়াতে না, মেঘ নাই। তো এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, ডেজার্ট এরিয়া যদি আমাদের দেশে সোলার আওয়ার বলা, মানে সারা বছর ব্যাপী গড়ে 4 ঘন্টা সোলার আওয়ার পায় সৌর বিদ্যুৎ সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করার জন্য একটা প্ল্যান্ট থেকে একটা প্যানেল 4 ঘন্টা। ক্ষেত্র বিশেষে আমরা আরো কমিয়ে ধরি 3.5 ঘন্টা ধরি। এটা নির্ভর করছে কোন এলাকা, যেমন সিলেট, ওখানে বৃষ্টি অনেক বেশি হয়। ঠিক আছে, ছোট্ট একটা দেশ, তার মধ্যেই এত জিওগ্রাফিক ডিসপ্যারিটি। আচ্ছা, যাই হোক, তো এখন ওই যে জায়গাটায় আসলাম আমি, যে একটু আগে তুমি বললা টেকনিক্যাল পটেনশিয়াল। টেকনিক্যাল পটেনশিয়াল কিন্তু এটা হিসাব করলেও কম হবে না। 4 ঘন্টা করে যদি সারা বছর ব্যাপী অ্যানুয়াল অ্যাভারেজ সোলার আওয়ার ধরি আমরা, তারপরেও দেখবো যে এই সৌর বিদ্যুতের বিপুল পরিমাণে পটেনশিয়াল আছে। এখন পটেনশিয়ালটা কি ধরনের আমি বলছি, যদি তুমি আমাকে 1% জমি দাও সারা বাংলাদেশের, ঠিক আছে, তাহলে ওই জমি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ সোলার বিদ্যুৎ পাবো। ঠিক আছে, ওই যে ওভাবে হিসাব, যে 1 বর্গমিটার এলাকায় কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারছি আমি, এবং সেটাকে ওই সোলার প্যানেলের এফিসিয়েন্সি দিয়ে, কনভার্সন এফিসিয়েন্সি সবকিছু মিলিয়ে আমরা একটা হিসাব বের করে নিয়ে আসি যে এত কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ পাবো আমরা একটা প্যানেল থেকে 1 বর্গমিটার এলাকায়। তো 1% জমি যদি তুমি এভাবে হিসাব করো, তাহলে বিপুল পরিমাণে বিদ্যুৎ পাওয়া যাবে। কিন্তু 1% জমি তুমি পাবা কোথায়? এবং এখানে অনেকগুলো শর্ত আছে। এই মানে এখানে ওখানে ছড়ানো ছিটানো অবস্থায় যদি আমরা বিদ্যুৎ গুলো উৎপাদন করার চেষ্টা করি, তাহলে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ চলে আসবে। যে তুমি যেটা বললা, এটা হচ্ছে গিয়ে একটা জেনারেল পটেনশিয়াল, কিন্তু ফিজিবল পটেনশিয়াল যদি হিসাব করতে চাও, ডেজার্ট এলাকায় যেখানে সোলার আওয়ার 8 ঘন্টা আর আমাদের দেশে 4 ঘন্টা, তাহলে কিন্তু ওরা দেখা যাচ্ছে সেম জমিতে সেম পরিমাণ সোলার প্যানেল বসিয়ে আমাদের চাইতে দ্বিগুণ লাভ করছে। বুঝতে পারছো, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, দ্বিগুণ লাভ করছে। অর্থাৎ রাজস্থানে যেখানে বৃষ্টি হয় না, রাজস্থান, ভারতের রাজস্থান, এবং সোলার আওয়ার অনেক বেশি, ওইখানে দেখা যাচ্ছে যে একজন ইনভেস্টর যদি কয়েক একর জমি পায় এবং সেখানে যদি সোলার প্যানেল করে বসিয়ে দেয়, তাহলে তার পে ব্যাক পিরিয়ড হবে 3 বছর। বাংলাদেশে এটা 6 বছর। তাহলে সে কি বাংলাদেশে ইনভেস্ট করবে নাকি রাজস্থানে ইনভেস্ট করবে? তো ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পাওয়ার একটা চ্যালেঞ্জ আর কি এখানে। তাহলে এটাই হচ্ছে বিদেশি ইনভেস্টমেন্ট তারপরেও আমরা পাই ক্লাইমেট জাস্টিসের ভিত্তিতে, যেমন ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে জার্মান জিটিজেড, এরকম বেশ কিছু এজেন্সি আছে যারা আসলে, অথবা এই ইউনাইটেড নেশনস, এরা আসলে চিন্তা ভাবনা করে দেখেছে যে বাংলাদেশ ক্লাইমেট ভালনারেবল, ঠিক আছে, কিন্তু এরা আসলে এই ধরনের ক্লাইমেট ক্রিমিনাল না, ক্লাইমেট অফেন্ডার না, সুতরাং এদেরকে কিছু হেল্প করা যায়, এবং আমরা কিন্তু বিপুল পরিমাণে সাহায্য সহযোগিতা তাদের কাছ থেকে পাচ্ছি। এমনকি যারা ইনভেস্ট করতে চায় বাংলাদেশে, এই রাজস্থানে ইনভেস্টমেন্ট আছে, আবার বাংলাদেশেও করতে চায়, এই ক্ষেত্রেও কিন্তু ইনভেস্টর আমরা পাচ্ছি এখন, যারা বাংলাদেশে লাভ কম হতে পারে তারপরেও তারা সোলার প্ল্যান্ট করতে আগ্রহী। কারণ এদের পেছনে আসলে কি ধরনের মোটিভেশন আছে, অনেক ধরনের মোটিভেশন কাজ করতে পারে, এটা শুধু বিজনেস না। যখনই একটা বিদেশি রাষ্ট্র আমাদের দেশে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, তখন কিন্তু বুঝতে হবে যে এখানে আরো অনেক ধরনের জিওপলিটিক্যাল গেমস থাকে, ইন্টারেস্ট থাকে। সেগুলো আসলে আমি এখন এখানে বিশদ ডিসকাশনে যেতে চাচ্ছি না, কিন্তু তোমরা এটা নিয়ে ব্রেনস্টর্মিং করলে অনেক কিছু পেয়ে যাবে। যেমন কেউ তোমাকে একটা বিরাট বড় ব্রিজ বানিয়ে দিল ফ্রি, ঠিক আছে, কয়েক হাজার কোটি টাকা খরচ করে। কেন?
কারণ হচ্ছে এই ব্রিজটা দিয়ে তার দেশে উৎপাদিত গাড়িটা চলবে। এই ধরনের ব্যাপার থাকে যে ওরা একটা জায়গায় ইনভেস্ট করছে, কিন্তু ওই ইনভেস্টমেন্টে যে মাল্টিপ্লায়ার ইফেক্ট, সেইটাতে আবার ওদের বিজনেসটা বাড়বে। একটা গ্রামে তুমি বিদ্যুৎ দিয়ে দিলা, গ্রামের লোকজন কি কিনবে? মোবাইল। এবং এই মোবাইলের ব্যবসা কার বাড়বে? দেখবে তো সব বিদেশি কোম্পানিগুলো। তারপরে ধরো ওই একটা এলাকায় বিদ্যুৎ দিয়ে দিলে আরো অনেক হাজারো ইলেকট্রিক এবং ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স তারা ব্যবহার করা শুরু করে। সেগুলোর মার্কেট কিন্তু এক্সপান্ড করে। এবং দেখা যাচ্ছে যে এগুলোতে আদতে ওই যারা ডেভেলপড কান্ট্রি, যাদের টেকনোলজিক্যাল ক্যাপাসিটি অনেক বেশি এবং এ ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের সাথে যারা সবচেয়ে বেশি ওনারশিপ আছে যাদের, তারা আসলে এই ধরনের অবকাঠামোগত উন্নয়নে এই উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে অনেক বেশি হেল্প করে। এটা একটা বড় ধরনের কারণ, কারণ এতে আসলে ওদের প্রোডাক্ট গুলোর বাজার এক্সপার্ট। ভেরি ইন্টারেস্টিং। মানে এটা হচ্ছে গ্লোবাল ভ্যালু চেইনের একটা আলোচনা, হয়তো এটা নিয়ে আমাদের একটা এপিসোড করা উচিত একটা পর্যায়ে। আমাদের আমাদের যে এই বিভিন্ন ইভেন মানে সোলার প্যানেল কোথা থেকে আসতেছে, আসতেছে, এটা নিয়ে মেবি একটা আমাদের ইন্টারেস্টিং একটা এপিসোডও হইতে পারে। বাট আমরা আজকে একটু মানে আমাদের ডিসকাশনটা আসলে পোটেনশিয়ালের মধ্যেই সীমাবদ্ধ রাখবো। হ্যাঁ, সীমাবদ্ধ রাখার চেষ্টা করবো। হ্যাঁ, আরেকটা দ্বিতীয় যে সোর্স আছে আমাদের, সেটা হচ্ছে বায়ু। হ্যাঁ হ্যাঁ, বায়ু আসলে বাংলাদেশের জন্য খুবই ডিলেমিক, খুবই ডিলেমিক। এই যে আমফান যে ঝড়টা হয়েছিল, আমফান, জি, আমফান ঝড়টার যে সর্বোচ্চ বেগ, এটা ছিল 260 কিলোমিটার/আওয়ার। তুমি যদি আসলে বড় বড় উইন্ড টারবাইন এই কোস্টাল রিজিয়নে বসাও, তাহলে কিন্তু ওইটাকে এই যে 260 কিলোমিটার/আওয়ার উইন্ডকে রেজিস্ট করা, এই লোড মানে যে উইন্ড লোড রেজিস্ট করার ক্যাপাসিটি রাখতে হবে। অর্থাৎ ওইটার যে বেস, ঠিক আছে, সেটা যেতে মানে সোজা থাকতে পারে বিপুল পরিমাণে বাতাসেও। সাধারণত যে এখনকার যে মডার্ন টারবাইন গুলো আছে, সেগুলোর যে ইয়েগুলো ব্লেড গুলো, সেগুলো ভাঁজ হয়ে যায়, কিন্তু এইটাও সোজা না। যখন ভাঁজ করার টেকনোলজি একটা বিশাল টারবাইনে ইনক্লুড করা হয়, ওটার দাম অনেক বেড়ে যায়। আর তুমি যখন দেখা গেছে বাংলাদেশে আসলে এই ধরনের একটা সাইক্লোন রেজিস্ট করার জন্য একই টারবাইন যেটা ইংল্যান্ডে ব্যবহার করা হচ্ছে বা নেদারল্যান্ডস, সেটা যখন তুমি এখানে বসাবা, ঠিক আছে, যেগুলো বড় বড় টারবাইন, 20 মেগাওয়াটের টারবাইন, হিউজ টারবাইন, ভেস্তাস তৈরি করে, তো এরা দেখা যাচ্ছে যে জাস্ট ইনস্টলেশন কস্ট 4 গুণ বেশি, 4 গুণ। তাহলে তুমি লাভ উঠিয়ে আনবা কত? ঠিক আছে, অর্থাৎ ওই নেদারল্যান্ডস ওই টারবাইন বসিয়ে, নেদারল্যান্ডসে কিন্তু বাতাস আছে বাট সাইক্লোন নাই, হ্যারিকেন নাই। মজার ব্যাপার, ওখানে 60 কিলোমিটার/আওয়ারের উপরে বাতাস উঠে, কিন্তু 60 কিলোমিটার হচ্ছে একটা চমৎকার হাওয়া। ঠিক আছে, এই হাওয়া দিয়ে বিপুল পরিমাণে বিদ্যুৎ তুমি উৎপাদন করতে পারো যদি কনসিস্টেন্ট থাকে মোটামুটি। বাংলাদেশে এটা কত এরকমই, বাংলাদেশের এটাকে কেমন এরকম? এটা আসলে বেশ খারাপ। বাংলাদেশে যে আমাদের উইন্ড ভেলোসিটি এই 5-6 মোস্ট প্রবাবলি কিলোমিটার/আওয়ার এরকম। এটা হচ্ছে ইয়ের দিকে তোমার কুতুবদিয়া কিছু কিছু উইন্ডি জোন আছে, মোটামুটি কনসিস্টেন্ট অন্যান্য জায়গার তুলনায়। কিন্তু তারপরেও তুমি যদি এগুলো গ্রাফ গুলো দেখো, ঠিক আছে, সিজনালিটি গ্রাফ, সেটাই দেখতে পাওয়া যে আসলে বিপুল পরিমাণের সময় আমাদের যে রেটেড ভেলোসিটিটা দরকার, স্পিডটা দরকার টারবাইন নায়মান রাখার জন্য, সেটা অনেক ক্ষেত্রেই। কিন্তু ইউরোপিয়ান রাষ্ট্রগুলো এত ব্লেসড এদিক থেকে যে ওরা আসলে টারবাইনটা সবসময় ঘুরতে থাকে, এরকম একটা বাতাস প্রায়ই পায়। মানে তুমি তো ইউরোপে দীর্ঘদিন কাটিয়েছো। হ্যাঁ, মানে ইংল্যান্ডের একটা বড় অ্যামাউন্ট অফ এনার্জি মোস্ট প্রবাবলি রিনিউয়েবল এর অলমোস্ট 40% এর মতো মনে হয় এই উইন্ড টারবাইন থেকেই আসে। বাড়াতেই থাকবে, কারণ ওটাই মোস্ট এবং সবচেয়ে কনসিস্টেন্ট। রাত্রিবেলাতেও পাওয়া যাচ্ছে, রাত্রিবেলায় বরঞ্চ আরো বাড়ে এই বাতাসের বেগ। তো তারপরে কি হচ্ছে, ওরা এই জিনিসটা আসলে পুরোপুরি ইয়ে করতে পারে, যেটাকে বলা যায় এক্সট্রাক্ট করতে পারে উইন্ডের এনার্জিটাকে। উইন্ডের কিন্তু একটা বিশেষ ইন্টারেস্টিং ফেনোমেনন আছে। উইন্ডের যে যেটাকে বলা যায় বিদ্যুৎ উৎপাদনের যে হার, সেটা কিন্তু বাতাসের বেগের ঘন, যেটা ঘন অর্থাৎ ঘন পাওয়ার অর্থাৎ কিউবিকের সমানুপাত। অর্থাৎ এখানে যে ধরো বাংলাদেশে 5 মিটার পার সেকেন্ড ধরে নাও,
এই বিদ্যুৎ, এই বাতাস থেকে যে পরিমাণ বিদ্যুৎ তৈরি হবে সেইটা কিন্তু যদি 8 হয় ইংল্যান্ডের একটা কোস্টাল বেল্ট রিজিয়নে, স্কটল্যান্ডে তো প্রচুর বাতাস হয়, তাহলে কিন্তু দেখো এই 5-এ কত হয়, 5 × 5 × 5 125, আটার ক্ষেত্রে কত হয় 8 × 8 × 8, এটা গুণ করে দেখো, তুমি দেখবা যে প্রায় 2, 2.5, 3 গুণ বেড়ে যাচ্ছে ওদের। একই টারবাইন, ইনস্টলেশন খরচ কিন্তু কম, কারণ আমাদের দেশে তো বাতাস যেটাকে বলা যায় যে গুড উইন্ডো নাই, ব্যাড উইন্ডো নাই, আমাদের হচ্ছে ব্যাড উইন্ড। ওই ম্যাড উইন্ডটাকে রেজিস্ট করার জন্য বিপুল পরিমাণে অ্যাডিশনাল কস্ট ইনকার করছে তোমার ইনস্টলেশনের সময়। আবার অন্যান্য সময় আমরা খুব একটা ভালো বাতাস পাচ্ছি না, যার ফলে দেখা যাচ্ছে যে ওই পে ব্যাক পিরিয়ড কিংবা এই যে রেট অফ রিটার্ন, দুই জায়গাতেই পিছিয়ে যাচ্ছে আমরা। তো স্বভাবতই আন্তর্জাতিক যারা ইনভেস্টর, ঠিক আছে, তারা কিন্তু আসলে এইসব উইন্ডি রিজিয়নকে বেশি প্রেফার করবে। তারপরেও বাংলাদেশে কিছু কিছু আমরা ইনভেস্টর পেতেও পারি, ঠিক আছে, কিন্তু ওই যে বললাম ওদের আসলে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট থাকে। তাও আমি মনে করি যে থাকলে থাক, ওরা যদি বাংলাদেশে এসে কিছু উইন্ড টারবাইন বসায় আমাদের কুতুবদিয়া, মোটামুটি ভালো উইন্ড আছে, ওইখানে যদি বাংলাদেশের একটা উইন্ড পাওয়ার হাব তৈরি করা, যে ওখান থেকে কয়েক হাজার মেগাওয়াট উইন্ড পাওয়ার বাংলাদেশ পাবে, এবং ওই জন্যই ওই দ্বীপটাকে আমরা স্পেসিফিক্যালি একটা সিলেক্ট করলাম, এটা হবে বাংলাদেশের উইন্ড পাওয়ার হাব, দিয়ে ওই গোটা দ্বীপ জুড়ে আমরা এরকম টারবাইন বসালাম। ঠিক আছে, এটা চিন্তা ভাবনা করা যেতে পারে যদি আমরা বিদেশি সাহায্য পাই। কিন্তু নিজের টাকা খরচ করে এই বিদ্যুৎটা উৎপাদন কতটা যুক্তিগত হবে, যুক্তিসঙ্গত হবে, এইটা আমার চিন্তা ভাবনা করার অবকাশ আছে বলে আমার মনে হয়। কেননা আমি যেটা বললাম যে বাংলাদেশ কিন্তু এখনো এই বিদ্যুৎ যে ব্যবহারের হার, সেটা এখন পৃথিবীর সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারী দেশগুলোর একটা, পার ক্যাপিটা এই 500 কিলোওয়াট করে, 500 কিলোওয়াট আওয়ার আর ইয়ার, ঠিক আছে, পার ক্যাপিটা। এটা খুবই কম, ভারতেও এর চেয়ে অনেক বেশি। এবং দেখো আমাদের কিন্তু এই বিদ্যুৎ ব্যবহারের হার বাড়তে শুরু করেছে। কেন? একটা বড় ধরনের কারণ হচ্ছে গরম। তুমি এখন প্রত্যন্ত গ্রামাঞ্চলে এয়ার কন্ডিশনার পাবা, মানে এয়ার কুলার, যেটা কিনা বিপুল পরিমাণে বিদ্যুৎ কনজিউম করে, অর্থাৎ এটা কিন্তু বাড়তে থাকবে। এবং এই বিপুল পরিমাণে বিদ্যুৎ আসলে তুমি কিভাবে সাপ্লাই দিবা, আর এই ধরনের অ্যাপ্লায়েন্স গুলো চালার জন্য আমাদের কি লাগে, কনসিস্টেন্ট রেটে বিদ্যুৎ সরবরাহ করতে পারে এরকম সিস্টেম লাগে। রিনিউয়েবল যে সিস্টেম গুলো আছে, অর্থাৎ সোলার বা উইন্ড, এগুলো কিন্তু এরকম না, এগুলোর মধ্যে ব্যাপক ভ্যারিয়েবিলিটি থাকে। এই বিদ্যুৎ আছে তো এই বিদ্যুৎ নাই, তো এই ধরনের বিদ্যুৎ উৎপাদন এবং যদি ব্যবহার করতে হয়, তাহলে আমাদের আসলে গ্রিড সিস্টেমটা একটু আপডেটেড করতে হয়, স্মার্ট গ্রিড প্রয়োজন। কেননা এগুলো না তো খুব ফ্লাকচুয়েট করে এবং আমাদের এই সিস্টেম হ্যান্ডেল করতে পারবে না, ট্রিপিং হয়ে যাবে, পাওয়ার ট্রিপিং, দেখা যাবে গোটা ন্যাশনাল গ্রিড কলাপস করেছে। তো এই ধরনের ব্যাপারগুলো যদি অ্যাড্রেস করতে হয়, আমাদের সবচেয়ে সহজ যে উপায়টা, সেক্ষেত্রে আমাদের একটা জিনিস ভাবা দরকার যে ভ্যারিয়েবল বিদ্যুৎ আমরা ব্যবহার, যে বিদ্যুৎ ভ্যারি করতে পারে করুক, কিন্তু আমরা অ্যাপ্লায়েন্সই চেঞ্জ করে এমন ধরনের অ্যাপ্লায়েন্স আমরা সিলেক্ট করলাম যাতে করে এই ধরনের ভ্যারিয়েবল বিদ্যুৎটা সরাসরি ব্যবহার করতে পারি, সম্পূর্ণ ব্যবহার। এই ধরনের একটা সেক্টর হচ্ছে সোলার ইরিগেশন বা অ্যাগ্রোভোল্টাইক্স। ঠিক আছে, যে সূর্যের আলো বেড়ে গেল, বাস পাম্পড ওয়াটারের পরিমাণ বেড়ে গেল, আবার কমে গেল, পাম্পড ওয়াটার কমে গেল। কিন্তু যদি আমরা অ্যাগ্রিগেট করি মান্থলি অথবা গোটা ইয়ারলি, একটা অ্যামাউন্টের ওয়াটার আমরা ইরিগেট করতে পারবো বা পাম্প আপ করতে পারবো। এই ধরনের কিছু অ্যাপ্লায়েন্সের কথা চিন্তা করি। ইটস এ ভেরি গুড পয়েন্ট টু বি অনেস্ট। লাইক ইভেন এইটাও চিন্তা করতেছি, ধরেন যে মানে ইভেন আমাদের তো সোলারের চ্যালেঞ্জটা হচ্ছে মনসুনে, সো ওই সময় তো এমনি বৃষ্টি হচ্ছে, তো ওই সময় তো আর পাম্প থেকে আমার পানি তুলতে হইতেছে না। আবার যখন হচ্ছে পানিটা থাকতেছে না, তখন তো সূর্য থাকতেছে, সো তখন আবার পাম্পটা চলতেছে। সো ইটস এ গুড, আমার মনে হয় ইটস এ গুড সলিউশন। একটা বড় ধরনের সম্ভাবনা আছে। আমাদের দেশে তো ইরিগেশনের চাহিদা ক্রমশ বাড়ছে। জি জি, ইরিগেশনে যে পরিমাণ বিদ্যুৎ এবং ডিজেল খরচ হয়, সেটা যদি আমরা অ্যাগ্রিগেট করি, ঠিক আছে, বিদ্যুৎ থেকে
বিদ্যুতের যে সমপরিমাণ বা ইকুইভ্যালেন্স যে ডিজেল, এটা ইকুইভ্যালেন্স করে আমরা যদি অ্যাগ্রিগেট করি প্রায় 4000 মেগাওয়াটের পিক আমাদের একটা ক্যাপাসিটির প্রয়োজন ইরিগেশনের। সেই সাথে কিন্তু আরেকটা জিনিস আছে, হাউস হোল্ডে যে পাম্পড ওয়াটার, এটার কথাও চিন্তা করে দিতে পারে। এটাও কিন্তু এই ধরনের পাম্পিং সিস্টেমের মাধ্যমে প্রমোট করা যায়। তো এই দুটো মিলিয়ে এরকম প্রায় 5-6 হাজার মেগাওয়াটের একটা বিদ্যুৎ চাহিদার প্রয়োজন আছে, এবং এটা আরো বাড়বে। এইটুকু যদি আমরা পুরোটাই সোলার দিয়ে রিপ্লেস করে ফেলি তাহলে কিন্তু মন্দ হয় না, এবং এইটা অ্যাভেলেবল ল্যান্ড আমাদের এখনই আছে। জি, এই চরাঞ্চল, তারপরে হচ্ছে এই কৃষি যে জমিগুলো আছে মাইলের পর মাইল একরের পর একর, ওইটার ধরো 100 একর জমি আমি ইরিগেট করবো, ওই জন্য 3 একর জমি আমি আলাদা করে রাখলাম প্যানেল বসানো, এবং এর ফলে যে জমির কৃষিজ যে উপযোগিতা কমে গেল তাও কিন্তু না। এটার অনেক রকম নতুন অ্যাগ্রোভোল্টাইক টেকনোলজি বের হয়েছে, মাল্টিফেসেটেড ইউজেজ বের হয়েছে। যেমন তুমি একটু উপরে যদি প্যানেলগুলো বসাও, নিচে কিন্তু ভেড়া চড়তে দিতে পারবে, বা ছাগল চড়তে দিতে পারবে, বা ফাঁকে ফাঁকে গরুও ঘাস খেতে পারবে। তো ওই জায়গায় আমরা ঘাস উৎপাদন করতে পারি। কিছু ঘাস আছে যে ঘাসগুলো আসলে ছায়াতেই বেশি বাড়ে, এরকম কিছু ঘাসের ব্রিড যদি আমরা সিলেক্ট করি তাহলে এক্ষেত্রে একটা চমৎকার উপযোগিতা বাড়তে পারে। অর্থাৎ এই জমিটা যে যে কৃষি জমি, সেটার যে কৃষি কাজ বন্ধ হয়ে গেল তা একটু জাস্ট ডাইভার্স করে ফেললাম, অন্য যে প্রোডাক্ট সেটা আমরা উৎপাদন করলাম, কিন্তু এখনো সেটা সেই কৃষি যে উপযোগিতাটা রয়েই গেল। এইভাবে করে আমরা যদি পলিসি গুলো চিন্তা করি, ইন্টারেস্টিং থিং ভাইয়া, যেমন হচ্ছে আমি যদি ভুল না জেনে থাকি, পানের বরজের জন্য কিন্তু ছায়া দরকার। এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে পানের যে বরজার চাষ হচ্ছে যেখানে, সেখানে হয়তো আমি সোলার প্যানেল গুলো দিলাম, কিন্তু ওইটার কানেকশনটা আমি দিয়ে দিলাম আবার কৃষি জমির, মানে আমার ধান চাষে যেখানে দরকার লাগতেছে সেখানে। ওই পানের ক্ষেত্রে একই ব্যাপার, এর সাথে গোখাদ্য উৎপাদন অনেক বেটার। হ্যাঁ, ওইটা হয়তো, হ্যাঁ, তাহলে ওইটাও একটা ইন্টারেস্টিং, যে মানে আমি এক্সাম্পল হিসাবে পানের কথা বললাম, কারণ আমি শুনছিলাম যে এরকম যে পানের মোস্ট প্রবাবলি ছায়া দরকার হয় আর কি, লাগে না? তারা একবারে শেড তৈরি করে তার নিচে পান। হ্যাঁ, সেইটাই তো, এইরকম যে প্ল্যান্ট গুলো আছে ওইখানে হয়তো আমরা এই জিনিসগুলো নিয়ে চিন্তা করতে পারি। হ্যাঁ, চিন্তা করতে পারি। দিস ইজ আ ভেরি গুড সলিউশন, মানে আমার মনে হয় ফর দ্য পলিসি মেকার্স। এবং আমার এটা মনে হচ্ছিল যে আমি মাঝে মাঝে আমি যখন এইখান থেকে ক্যামব্রিজ থেকে লন্ডনে যাই, তো আমি পথে অনেক জমিতে দেখি যে এইরকম উপরে হচ্ছে দেয়া এই সোলার প্যানেল বসানো, আর নিচে হচ্ছে দেখি আবার কিছু একটা চাষাবাদ হচ্ছে, বা কোনো মানে ওই লতা গুল্ম টাইপের কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। তো আমি বুঝতে পারতেছি ওইখানে হয়তো ওরা এই টেকনোলজিটা মানে ইউজ করতেছে এখানে অলরেডি। এক্স্যাক্টলি, আমরা আসলে এই ধরনের জিনিসটাই চাচ্ছি। এবং এটা আরো একটা জিনিস খুবই জরুরি, সেটা হচ্ছে আমাদের যে একটা ভয় আছে যে সব কৃষি জমিতে যদি সোলার বিদ্যুৎ চাষ করা শুরু করি আমরা, তাহলে আমাদের কৃষিজ প্রোডাক্ট থেকে পাবো। কিন্তু একটা ব্যাপার দেখো, আমাদের দেশ কিন্তু ইতিমধ্যেই অ্যানিম্যাল হাজবেন্ডারির দিকে যাচ্ছে, অনেকেই কিন্তু গরুর ফার্ম করছে, কারণ ওটা লাভ বেশি। তো এই ক্ষেত্রগুলোয় যেটা হচ্ছে সেটা হচ্ছে গোখাদ্যের যে মূল্য সেটা অনেক বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখন এই গোখাদ্যের অপ্রতুলতাটা কিন্তু আমরা অ্যাড্রেস করতে পারছি এইভাবে, যে যে জায়গাটুকুতে আমরা এরকম ইরিগেশনের সোলার প্যানেল বসাবো তার নিচেই গোখাদ্য উৎপাদন করব। গোখাদ্যের লাভ কিন্তু ধান চাষের চেয়েও বেশি। গোখাদ্য বা এই যে ঘাস যেগুলো আছে, উন্নত জাতের ঘাস যেগুলোতে প্রোটিনের পরিমাণ বেশি, কিছু ঘাস আছে 4 থেকে 5 বার করা যায়, উত্তোলন করা যায়, কাটা যায়, কর্তন করা যায়, এবং এটাতে তোমার যত্নটা অনেক কম লাগে। ধান চাষে কিন্তু বিপুল যত্ন লাগে, ইরিগেশন তো লাগেই, তার মধ্যে যে ফার্টিলাইজেশন, কীটনাশক, এগুলো ঘাসের চাইতে অনেক বেশি খরচ। এখনো ধান চাষে বিপুল পরিমাণে ভর্তুকি দেয় বাংলাদেশ সরকার। ঠিক আছে, আর অ্যানিমাল হাজবেন্ডারিটা আরো একটা কারণে দরকার, কারণ আমরা তো কার্বোহাইড্রেট বেশি খাই, প্রোটিন কম খাই। তো এইখানে প্রোটিনের চাহিদা কিন্তু এখনো মাথা পিছু অপ্রতুল, মানে চাহিদার যে যোগান সেটা কিন্তু এখনো অপ্রতুল। এটা আমরা অ্যাড্রেস করতে পারি। এই জিনিসটাই যে আপনার এই ডিসকাশনটা একটা ইন্টারেস্টিং টার্ন নিল এখানে, সেটা হচ্ছে যে মানে আমাদের প্রত্যেকটা পলিসি অপশন যে একটা আর একটার সাথে কত ক্রস কাটিং। হ্যাঁ, মানে হচ্ছে এই যে এনার্জির পার্টটা এগ্রিকালচারের সাথে ইনভলভড, এবং এগ্রিকালচারের এই পার্টটা হেলথের সাথে ইনভলভড, আবার
মানে এই জিনিসগুলো মানে খুবই ইন্টারেস্টিং আর কি, যে আমাদের পলিসি অপশন গুলো কতটাই, এবং মানে আমাদের আসলে আমরা মানে বুঝতে পারি যে গভর্নমেন্টের চ্যালেঞ্জ গুলাও যে কতটা স্ট্রং যে এইসব ব্যাপারগুলোতে যে। এই জন্য আমরা যখন একটা নীতি তৈরি করি হুম হুম। তখন কিন্তু এই নীতিটার যে ড্রাফট এটা সকল মন্ত্রণালয়ে বেরোয়, প্রত্যেকের কাছ থেকে ফিডব্যাক নেই, কারণ কার সাথে যে কি সংশ্লিষ্ট সেটা ওই নীতি প্রণেতা যে এই মিনিস্ট্রি সে নাও জানতো। এই জন্য আমরা কিন্তু পাঠাই। এমন হতে পারে যে সোলার এনার্জির সাথে নারীর ক্ষমতায়নের একটা সম্পর্ক আছে, হ্যাঁ 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 ঠিক আছে, এবং এটা কিন্তু আছে হ্যাঁ, মজার আচ্ছা, এই ব্যাপার। যে ইট কলার ইসে আমি দেখছিলাম এই হ্যাঁ হ্যাঁ, জিনিসগুলো, যে এটা। ওইটার কিছু পেপার বের করলেই দেখা যাবে যে হ্যাঁ সোলার এনার্জির মাধ্যমে কিন্তু নারীর ক্ষমতায়ন হয়েছে। হ্যাঁ, ইভেন মানে বাংলাদেশে এই যে স্ট্যান্ড অ্যালোন সোলার হোম সিস্টেম, এটা তো মনে হয় আসলোই একটা মানে এনজিও দের মাধ্যমেই আর কি বাংলাদেশে আসলো। এক্স্যাক্টলি, কল এটা মানে ইমপ্লিমেন্ট করছে হ্যাঁ হ্যাঁ 6 মিলিয়ন, মানে 60 লক্ষ ঘরে আমরা এই সোলার হোম জি, সিস্টেমটা দিয়েছিলাম, যেটা জি, মিনি। কিন্তু এটা আসলে একটা বিরাট বড় চেঞ্জ ছিল। যদিও হ্যাঁ এটা খুব একটা সাস্টেইনেবল হয়নি, কারণ তারা ন্যাশনাল গ্রিড থেকে লাইন পাওয়ার পর জি, জি, সেইটার মেইনটেইন করে। মেইনটেইন কিন্তু করে। তারপর জি ইন্ট্রোডাকশন ছিল সেই সময় প্রত্যন্ত অঞ্চলগুলোতে, যখন ওখানে আমরা ন্যাশনাল গ্রিডে লাইন দিতে পারি, কিন্তু তখন তারা এটার মাধ্যমে মোবাইল ফোনে চার্জ দেওয়া শুরু করতে চার্জ পেরে দেওয়া, জি গেছে। এবং এই কমিউনিকেশন টেকনোলজিটা যখন আমরা ওখানে এই মাধ্যমে অ্যাসিস্ট করলাম, তখন কিন্তু এটা যুগান্ত এনেছে। জি ভাই, এখন হচ্ছে আমি একদম মানে আমাদের পডকাস্টের একটু শেষের দিকে চলে আসছি বলা যায়, সেটা হচ্ছে যে আমরা যদি এখন একটু রিয়েলিস্টিক্যালি চিন্তা করি, আমাদের এই যে চ্যালেঞ্জেস গুলোর কথা নিয়ে কথা হলো, আমাদের পোটেনশিয়ালের বিষয়টা নিয়ে কথা হলো, আমরা যে ট্রানজিশনের কথা বলতেছি, যে ধরেন আমাদের একটা সার্টেন টাইম পরে হয়তো আমরা 40% বিদ্যুৎ আমাদের থেকে উৎপাদন করতে যাচ্ছি নবায়নযোগ্য বিদ্যুৎ থেকে, নবায়নযোগ্য উৎসগুলো থেকে। আবার বিভিন্ন দেশ তারা বলতেছে, এবং মানে ইউএনও এটা নিয়ে আলোচনা হচ্ছে যে 100% বিদ্যুৎকে একটা পর্যায়ে আমরা করতে পারি কিনা, উৎপাদন করতে পারি কিনা। আমরা আমরা বলতে পারি আমরা পুরো পৃথিবীর সবাই, সব দেশ মিলে। তো ওই জায়গাটা থেকে আমি যদি একটু আপনার কাছে জিজ্ঞেস করি যে বাংলাদেশের পক্ষে কি কখনো এটা সম্ভব হবে যে এরকম 100% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে আনা? ধন্যবাদ, কোয়েশ্চেনটা আসলে খুবই ইন্টারেস্টিং। এখানে দেখো একটা জিনিস কিন্তু আমাদেরকে কনসিডার করতেই হবে, সেটা হচ্ছে এই যে টেকনোলজিক্যাল প্রোগ্রেস। আমরা যে রিনিউয়েবল সিস্টেম গুলো এখন ব্যবহার করছি, ধরো সোলার প্যানেল 20% এফিসিয়েন্ট, 21% এফিসিয়েন্ট, মানে যে পরিমাণ সূর্যালোক আপতিত হচ্ছে তার 20% আমরা বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করতে পারি বা ব্যবহার করতে পারি। এইখানে দেখো এটা কিন্তু 10 বা 15 বা 20 বছর আগে এতটুকু ছিল না, হয়তো 7-8% ছিল, আজকে কিন্তু 20%। এবং অক্সফোর্ডে তুমি জানো যে পেরোভস্কাইট নামে একটা আহ, একটা একটা ম্যাটেরিয়াল ব্যবহার করে তার প্যানেল তৈরি করছে, যেটা প্রায় 30% এফিসিয়েন্ট। এবং এটা কিছুদিনের মধ্যে, পেরোভস্কাইট কিন্তু খুব একটা দামি জিনিস নয় আমাদের মধ্যে। অর্থাৎ এটা ইকোনমিক্যালি ফিজিবল হয়ে যাচ্ছে, টেকনো ইকোনমিক্যালি ফিজিবল হবে। তো এইভাবে দেখো এইটার অর্থটা কি দাঁড়াচ্ছে, 2040-এ কিন্তু এই সিস্টেম গুলো অনেক বেশি এফিসিয়েন্ট হয়ে যাবে। ঠিক ওই যে আমাদের যে এই যে আমরা যে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করছি, এইটার কিন্তু 20 বছর আগে কি ধরনের কম্পিউটার ব্যবহার করেছে তুমি? বা মনে হ্যাঁ পড়ে মানে কিনা? একদম বক্স এই করা, হ্যাঁ। সেইটার কি অবস্থায় একই পরিমাণ স্পেসে কি বিপুল পরিমাণে ডেটা সে স্টোর করতে পারছে, কি বিপুল পরিমাণে ডেটা এই প্রসেসরটা প্রসেস করতে পারছে, মানে এত এক্সপোনেনশিয়াল রাইজ হয়েছে এগুলোর এফিসিয়েন্সি, তাই না? জি জি জি। তো এই ধরনের একটা টেকনোলজিক্যাল প্রোগ্রেস কিন্তু আমরা এই রিনিউয়েবল টেকনোলজিতেও ফোরকাস্ট করতে পারি। 2040-এ আসলে এই প্যানেলটা 40% এফিসিয়েন্ট হয়ে যাবে। আচ্ছা। এবং সেটা খুবই স্বাভাবিক, কারণ এটা লজিক্যালি পসিবল। ওই তোমার প্যানেলের ভিতরে যে ছোট ছোট সেলগুলো আছে, সেলগুলোর সংখ্যা বাড়ানো হচ্ছে ধীরে ধীরে। তারপরে সেলগুলো যে পদার্থ দিয়ে তৈরি, সে পদার্থতেও আমরা মোর এফিসিয়েন্ট পদার্থ বা মোর এফিসিয়েন্ট প্যানেল বা সেল আমরা ইন্ট্রোডিউস করছি একই প্যানেলে। একই জমিতে দেখা যাবে 40% বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, আগের তুলনায় ডাবল। তো এই যে এই ব্যাপারগুলো যদি কনসিডার করা হয়, এবং যদি তুমি চিন্তা ভাবনা করতে শুরু করো আরো একটা জিনিস, এনার্জি স্টোরেজ। যেহেতু আমাদের এই সৌর বা বায়ু বিদ্যুৎটা ভ্যারিয়েবল, কিন্তু আমরা এটা যদি কোনো একটা এনার্জি স্টোরেজ বা ব্যাটারি সিস্টেমের ভেতরে জমা করে রাখি, তাহলে কিন্তু সেখান থেকে কনসিস্টেন্ট রেটে আমরা পাওয়ার সাপ্লাই পাবো, তাই না? এবং মজার ব্যাপার হচ্ছে এই ব্যাটারির দামও ক্রমশ কমে যাচ্ছে, এবং খুব র্যাপিডলি কমছে। গত 10 বছরেই কিন্তু তুমি দেখবা যে ব্যাটারির দাম প্রায় 3-4 গুণ ফল করেছে, আরো বেশি।
কি ধরনের ব্যাটারি? সেটা লিথিয়াম আয়ন ব্যাটারি। কত দামি জিনিস ছিল, সেটা কিন্তু অনেক নেমে গেছে, ক্রমশ নামছে। তো এই ধরনের টেকনোলজি গুলো যদি আসলেই দাম পড়ে আসে, তখন কিন্তু ওই যে যেটা বললাম, যে বাংলাদেশের 1% জমি যদি সোলার প্যানেল দিয়ে আমরা কাভার আপ করে ফেলি, ওতেই কিন্তু হয়ে যায়। ঠিক আছে, কিন্তু 1% জমি কম না, হ্যাঁ, হ্যাঁ। আর 1% জমি একই জায়গার মধ্যে পাওয়া যাবে না। কিন্তু যদি আমরা এভাবে চিন্তা করি, ধরো আমাদের নদীর কিছু অংশ আচ্ছাদন করে ফেললাম, ঠিক আছে, বাসা বাড়ির ছাদগুলো আচ্ছাদন করে ফেললাম, তখন যেটা হবে গ্রিড ইন্টিগ্রেশন, এটা যদি আরো আপডেটেড হয়ে যায়, স্মার্ট গ্রিড টেকনোলজি যদি আমরা নিয়ে আসি, তাহলে 100% রিনিউয়েবল এনার্জি ইম্পসিবল না। কিন্তু এখানে একটা বিশাল জিনিস ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আসলে রিনিউয়েবল এনার্জিতে আমাদের অবশ্যই ইনভেস্টমেন্ট দরকার হবে, বিপুল পরিমাণে টাকা খরচ হবে, একটা সিস্টেম ট্রানজিশনে দেখা গেছে বাংলাদেশে বিলিয়ন্স অফ ডলার্স লাগবে। তো এখন এত টাকা পয়সা তো রাতারাতি জোগাড় করা যাবে, ধীরে ধীরে হবে, ধীরে ধীরে ইনভেস্টমেন্ট হবে। একই সাথে অনেকগুলো প্রোগ্রেস আমাদের দরকার। গ্রিডকে সুন্দর করতে হবে, গ্রিডকে স্মার্ট করতে হবে, এটা আপডেটেড করতে হবে। তারপরে সিস্টেম গুলো, যে আমাদের ফসিল ফুয়েল বেসড সিস্টেম গুলো আছে, সেগুলোকে রিনিউয়েবল নিতে হবে, ন্যাশনাল গ্রিডের সাথে ইন্টিগ্রেট করতে হবে। তারপরে আবার একই সাথে এনার্জি স্টোরেজ লাগবে। এই স্টোরেজ গুলো তো বিপুল পরিমাণে স্টোরেজ লাগবে। এখানে একটা ছোট্ট চ্যালেঞ্জ তোমাকে এখনই বলছি, যেমন ধরো মাত্র 4 ঘন্টা সোলার আওয়ার পিক, ধরো সারা বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা 20,000 মেগাওয়াট ধরলাম, আর 20,000 মেগাওয়াট প্যানেল তুমি বসিয়ে দিলা। 20,000 মেগাওয়াট প্যানেল যদি সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে যায়, মাত্র 4 ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। আর বাকি 20 ঘন্টা কি হবে? ওই 20 ঘন্টার বিদ্যুৎ সঞ্চয় করে রাখার জন্য ব্যাটারিতে তোমার তাহলে কতটা লাগছে? ওই 4 গুণ বেশি প্যানেল তোমাকে বসাতে হচ্ছে। বুঝতে পারছো? কারণ ওই সোলার 4 ঘন্টা। এই ক্ষেত্রটা যদি হিসাব করা যায়, তখন দেখা যাবে জমির পরিমাণ আসলে আরো বেশি লাগবে। শুধু পিক হিসাব করলে হবে না, কারণ যে সময়টা সূর্য নাই, সে সময়কার বিদ্যুৎটা জমা রাখে, এবং সেটা জমানোর জন্য অতিরিক্ত পরিমাণ প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন করে সেটা ওই এনার্জি স্টোরেজ ডিভাইসের মধ্যে আমাদেরকে ঢুকাতে হবে। তো এইভাবে চিন্তা ভাবনা করলে দেখা যাচ্ছে যে এই 100% রিনিউয়েবলের যে আমাদের লোকাল সোর্স থেকে, এটা আসলে খুব একটা যেটাকে বলা যায় অপটিমিস্ট হওয়া কঠিন। আচ্ছা, এইখানে একটা জিনিস আমার জাস্ট হচ্ছে মানে টপ অফ দ্য মাইন্ড আসলো, সেটা হচ্ছে যে আপনি যেটা বলতেছিলেন, যেমন ধরেন যে রাজস্থানে দের ইজ এ ডিফারেন্ট সিচুয়েশন। আবার ধরেন আমি যদি জলবিদ্যুতের কথা চিন্তা করি, আমি নেপালে যখন গেলাম, সেখানে আমি দেখলাম যে আমি সাঙ্গোসে নদীর সাইড থেকে যখন আসতেছিলাম, প্রচন্ড খরস্রোতা নদী থেকে নেমে আসতেছে। আসতে চাইছিলাম এই জি জি, আসলে যে কাহিনীটা চলছে এখন সারা পৃথিবী ব্যাপী, যে এক দেশ আর এক দেশের সাথে এই এনার্জি গ্রিড বা পাওয়ার গ্রিডটা শেয়ার করতেছে। পৃথিবীর বিভিন্ন দেশে এরকম নেটওয়ার্ক তৈরির চিন্তা ভাবনা চলছে। আমাদেরও একটা আছে, সার্ক রিনিউয়েবল এনার্জি গ্রিড বা সার্ক এনার্জি গ্রিড, সার্ক পাওয়ার গ্রিড। তারপরে দেখো নেপাল ভুটানের কাছ থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জন্য চুক্তিও হয়ে গেছে অলমোস্ট। এই যে 60 মেগাওয়াট আনতে যাচ্ছে আমরা জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ কিন্তু অনেক বেশি কনসিস্টেন্ট, ওদের পাহাড়ি নদী, অনেক উপরে তাদের রিজার্ভ, বিপুল পরিমাণে যেটাকে বলা যায় পটেনশিয়াল ওখানকার পানিতে, সেটা দিয়ে আমরা টারবাইন ঘুরাবো, ওই বিদ্যুৎ চলে আসবে ভারতের উপর দিয়ে একটা তার দিয়ে, কেবল দিয়ে আমাদের দেশে। এইটা যদি চিন্তা করি, তাহলে রিনিউয়েবল এনার্জির যে শেয়ার বা আমাদের যে মাইলস্টোন, ধরো 2040-এর মধ্যে 40%, তখন কিন্তু এটা এত বেশি করে হবে না। ঠিক আছে, আর ভারতে রিনিউয়েবল এনার্জির প্রোডাকশন, রিনিউয়েবল পাওয়ারের প্রোডাকশন, এনার্জি আসলে প্রোডাকশন করা যায় না। ঠিক আছে, এনার্জি আমরা কি করি, এনার্জি থেকে পাওয়ার জেনারেট করি। জি, এই পাওয়ার জেনারেশনের যে ব্যাপারটা, সেটা কিন্তু ওই পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো থেকে যদি আমরা নিয়ে আসি, তাহলে আমাদের জন্য বেশি ফেসিবল। যদি এখানে একটা জিনিস থাকে, এনার্জি সিকিউরিটি, পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে আমাদের সম্পর্ক ভালো থাকে। হ্যাঁ, ঠিক আছে, জিও পলিটিক্যাল একটা আনসার্টেইনটি থাকে। এই জন্য কিন্তু দেখা যায় যে পৃথিবীর বিভিন্ন দেশ অন্য দেশ থেকে এনার্জি নিয়ে আসার ব্যাপারে এমন একটা সিস্টেম বা মেকানিজমের ভেতরে থাকতে চায়, যাতে করে তার এনার্জি সিকিউরিটিটা রিটেইনড হয়, হুমকির মুখে না পড়ে। সেটাও চিন্তা করতে হবে। তবে আমার মনে হচ্ছে যে যেহেতু প্রতিবেশী হিসেবে আমরা খুবই শান্তিপূর্ণ, আমাদের আসলে অন্য কোনো দেশের সাথে কনফ্লিক্ট হওয়ার চান্স নাই।
সেহেতু এই ধরনের রাষ্ট্রগুলো যেমন ভারত, নেপাল, ভুটান এগুলোর কাছ থেকে আমরা এই ধরনের কিছু রিনিউয়েবল এনার্জি নিয়ে আসতেই পারি এবং আমাদের যে রিনিউয়েবল এনার্জির মাইলস্টোন গুলো আছে সেগুলো কিন্তু একের পর এক টাচ করতে পারি। এটা মন্দ না। তবে এক্ষেত্রে আমি যেটা বলবো, এই যে এনার্জি সিকিউরিটি এই ধরনের ক্ষেত্রে বিদ্যুৎ গুলো আমরা আসলে একেবারে ন্যাশনাল গ্রিডে ডাইরেক্ট সংযুক্ত না করি। এই ধরনের যে বাইরে থেকে আনা বিদ্যুৎ গুলো, এটার জন্য আমরা একটা টার্গেটেড এরিয়া বিদ্যুৎ সরবরাহ করার কথা চিন্তা করতে পারি। একটা ইকোনমিক জোন যেখানে কারখানা আছে, কলকারখানা আছে, বিপুল পরিমাণে বিদ্যুৎ কনজিউম করে, তাদের জন্য যদি দেই যে যদি কোনো কারণে ওদের কাছ থেকে বিদ্যুৎটা না আসে, শুধু ওই অঞ্চলটা বিদ্যুৎহীন হবে, গোটা দেশ না। ঠিক আছে, এই জন্য আমি মনে করি যে এই ধরনের কেসগুলোতে আমাদের এই ব্যাপারটা একটু সতর্কতা অবলম্বন করা উচিত। যেহেতু এখানে এনার্জি সিকিউরিটির ব্যাপার আছে, সেহেতু বিদেশ থেকে আমরা পাওয়ার নিয়ে আসবো, কিন্তু ওটা একটা স্পেশাল জোন, ইকোনমিক জোন বা ইন্ডাস্ট্রিয়াল জোনের জন্য ব্যবহার করলে ভালো হয়। খুবই লাইভলি একটা কনভারসেশন আমাদের হইলো আজকে। দিস ইজ আ ভেরি ফার্স্ট এপিসোড অফ দ্য পডকাস্ট এবং উই কভার্ড আ লট অফ এরিয়াস। আই থিঙ্ক যে আমাদের অনেক বিষয়গুলো নিয়ে ক্লিয়ারও করা হলো আমাদের শ্রোতাদের জন্য। পাশাপাশি হচ্ছে আমরা অনেকগুলো পোটেনশিয়াল নিয়েও কথা বললাম এবং কয়েকটা বেশ ইন্টারেস্টিং পলিসি অপশনেও মানে আপনি আসলে প্রেজেন্ট করলেন আজকে। এবং আমার মনে হয় যে পডকাস্টটা যখন লাইভ হবে এবং আমাদের পলিসি মেকারদের সাথে যখন আমরা শেয়ার করব, তারা বেশ ভালো কিছু ইনসাইট পাবেন। তালুত ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টুডে উইথ আস। আমরা আশা করতেছি যে আমরা এইটা কন্টিনিউ করব এবং আমরা আমাদের নেক্সট এপিসোডগুলোতে অন্য আরও যে এরিয়াগুলো যেটা আমাদের আজকে উঠে আসলো, গ্লোবাল ভ্যালু চেইনের ব্যাপারগুলো, লক ইনের ব্যাপারগুলো, এই জিনিসগুলো নিয়ে হয়তো আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারবো। অনেক ধন্যবাদ তালুত ভাই আপনাকে। তোমাকেও ধন্যবাদ।